আসসালামু আলাইকুম জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আই হোপ ইউ গাইজ আর ডুইং গ্রেট। সো আজকে গেম চেঞ্জারের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। কারণ বিগত বেশ কিছু সময় ধরে প্রতিনিয়ত সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে যেখানে আমার প্রেজেন্স আছে বা অফলাইনে বিভিন্ন জায়গায় যখন ক্লাস কন্ডাক্ট করতে গিয়েছি, অধিকাংশ স্টুডেন্টদের কাছ থেকে যে কোয়েশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে, স্যার আসলে প্রিপারেশনটা আমি কিভাবে শুরু করব। সেই প্রার্থী বিসিএস প্রিপারেশন নিক বা ব্যাংক প্রিপারেশন নিক, প্রস্তুতির শুরুর কৌশলটা জানা তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এজন্য যেহেতু আমি নিজেও একজন এক্স ব্যাংকার এবং বর্তমানে একজন বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ব্যক্তি এবং গত প্রায় 6 থেকে 7 বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়ে এসেছি, তো সেই অভিজ্ঞতার আলোকে বিসিএস এবং ব্যাংক এই দুটো পরীক্ষার সমন্বিত প্রস্তুতির কৌশলটা কি সেই সংক্রান্ত কিছু ভিডিওর একটা সিরিজ আসলে করার সিদ্ধান্ত নিলাম। সেই সিরিজের আজকে আসলে প্রথম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এই গেম চেঞ্জারের পক্ষ থেকে আমি শেখ শাহির আহমেদ। সো আমাদের ভিডিও টাইটেলটা দেখতেই পাচ্ছেন, নতুন জব প্রার্থীদের জন্য বিসিএস ও ব্যাংক এর সমন্বিত প্রস্তুতি কৌশল। আজকে আমরা কথা বলবো এই সিরিজটার প্রথম এপিসোড বা প্রথম পর্ব, এবং সেই প্রথম পর্বে আমরা সাবজেক্ট হিসেবে যেটাকে সিলেক্ট করেছি সেটি হচ্ছে বাংলাদেশের আপামর জব প্রার্থীদের সব থেকে ভীতির জায়গা, অর্থাৎ ইংলিশ পার্টটা নিয়ে। এবং আমরা যে সাবজেক্টটা নিয়েই কথা বলবো তার প্রিলিমিনারি এবং রিটেন এই দুটো অ্যাসপেক্টই আমরা আসলে কভার করার চেষ্টা করব। এই ভিডিওগুলো অনেক বেশি লম্বা হবে না, খুব কম্প্যাক্ট সংক্ষিপ্ত, কিন্তু একজন নতুন জব প্রার্থীর ইনিশিয়াল ফেজে প্রিপারেশনটা স্টার্ট করার জন্য যে বিষয়গুলো ব্রেনে নেওয়ার প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করব সেই ইনপুটটুকু তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সো হোপফুলি আমাদের এই পর্বটা ক্রমিকভাবে পরবর্তী যে পর্বগুলো আসবে ধারাবাহিকভাবে আপনাদের সমর্থন আমরা পাবো। এই ভিডিওগুলো কিন্তু আপনারা যেমন অনেকে হয়তো আমাদের গেম চেঞ্জারের ইউটিউব চ্যানেলে দেখছেন, অনেকে আমাদের গেম চেঞ্জার ক্লাব পাবলিক যে ফেসবুক গ্রুপটি আছে এই গ্রুপটিতে হয়তো দেখছেন, বা কেউ হয়তো আমাদের গেম চেঞ্জারের যে ফেসবুক পেজটি আছে এই পেজটির মাধ্যমে দেখছেন। যে যেখানেই দেখেন এই তিনটি প্ল্যাটফর্মেই আমাদের আপকামিং কন্টেন্টগুলো আপনারা ধারাবাহিকভাবে পেতে থাকবেন। সো লেটস স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ইংলিশ প্রিলিমিনারি পার্টের প্রস্তুতিটা নিয়ে। সো অ্যাট ফার্স্ট আমরা আগে একটা আইডিয়া জেনারেট করি, যেহেতু আমার এই ভিডিওর মেইন টার্গেট ক্রাউড হচ্ছে যারা প্রিপারেশনটা একদম শুরু করতে যাচ্ছে তারা। তো প্রথমে প্রিলিমিনারি প্রিপারেশনে আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি পার্টে ব্যাংক এবং বিসিএস দুটো পার্টে এই ইংলিশ পার্টের জন্য কত নাম্বার বরাদ্দ আছে। ব্যাংকের মধ্যে আজকে এই ভিডিওটা আমি শুট করছি 2024 সালের শেষ ভাগে। এই সময়ে ব্যাংকের অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক অথবা ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এর মাধ্যমে নেয়া সমন্বিত যে রাষ্ট্রায়ত্ত বা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর যে নিয়োগ পরীক্ষা, সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রিলিমিনারিতে 100টি প্রশ্নের মধ্যে 25টি কোয়েশ্চেন হচ্ছে ইংলিশ অংশ থেকে। এটি উইথ টাইম চেঞ্জ হতে পারে, হয়তো কখন আপকামিং কোন একটা সময় গিয়ে এটা 20ও হতে পারে, হ্যাঁ, বা এটা কখনো 30ও হয়ে যেতে পারে, উই ডোন্ট নো। বাট এই মধ্যেই কিন্তু মার্কটা উঠানামা করছে, অর্থাৎ বর্তমানে ব্যাংকের প্রস্তুতি যারা নিতে চাচ্ছে তাদের জন্য প্রিলিমিনারি পরীক্ষায় 100 মার্কের 25 মার্কই আসতেছে ইংলিশ থেকে। অর্থাৎ আমরা যদি শতকরা হিসাব করি প্রায় 25% মার্ক, অর্থাৎ প্রায় কিন্তু প্রায় না, এক্স্যাক্টলি 4 ভাগের 1 ভাগ নাম্বারই কিন্তু ব্যাংকের প্রিলি পরীক্ষার ইংলিশ বিষয়টার উপর নির্ভর করছে। আমরা যদি বিসিএস এর কথা বলি, বিসিএস পরীক্ষাতে অর্থাৎ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতে ইংলিশ পার্টে বরাদ্দকৃত মোট নাম্বার হচ্ছে 35। এই 35 নাম্বারটা মূলত দুটো ভাগে থাকে, ইংলিশ গ্রামার বা ল্যাঙ্গুয়েজ অংশ থেকে থাকে 20 এবং লিটারেচার অংশ থেকে থাকে 15, এবং প্রিলিমিনারির সম্পূর্ণ পরীক্ষাটার মার্কস থাকে 200। তাহলে 200-র মধ্যে 35। এখানে দেখবেন আমি একটা এক্সট্রা জিনিস লিখেছি +3/4, অর্থাৎ 3টা বা 4টা প্রশ্ন আরো যোগ হয়। এটা কোথায় যোগ হয়? বিসিএস প্রিলিমিনারিতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা। এই মানসিক দক্ষতা অংশে প্রিলিতে 15 মার্কের প্রশ্ন হয়, লিখিততে 50 মার্কের প্রশ্ন হয়, এবং এই 65 সম্পূর্ণই থাকে এমসিকিউ।
প্রিলিতের 15 থাকে এমসিকিউ, রিটেনের 50 থাকে এমসিকিউ বিসিএস এ। এই মেন্টাল অ্যাবিলিটি অংশে আমরা ইংলিশ পার্টের প্রিপারেশন থেকে 3টি 4টি ক্ষেত্র বিশেষে 5টি প্রশ্ন আসতে দেখি। তো সেই হিসাবে আমরা যদি বলি 200-র মধ্যে 35 মানে তো হয়তো 17.5%, তাহলে আমরা বলতে পারি বিসিএস ইংলিশ প্রিলির জন্য যদি আমরা বলি বিসিএস প্রিলিতেও ইংলিশ পার্টে প্রায় 18 থেকে 19% নাম্বার কিন্তু রয়েছে। তার মানে ইংলিশ বিষয়টার সংখ্যাগত দিক থেকে গুরুত্ব কতটুকু সেটা অবশ্যই আর বলার অবকাশ রাখছে না। এখন আমি যেটা প্ল্যান করেছি 3টা সেগমেন্টে প্রত্যেকটা বিষয়কে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে দেখেন আমরা যেটা রেখেছি ইংলিশ প্রিলিমিনারি কমন টপিক। কমন টপিক বলতে আমি যেটা বোঝাচ্ছি ব্যাংক প্লাস বিসিএস দুই পরীক্ষার জন্যই, দুই ধরনের পরীক্ষার জন্যই আমার কোন টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে অর্থাৎ এই টপিকগুলো আমাদের বিসিএস প্রিলির জন্য পড়তে হবে, ব্যাংকের জন্য পড়তে হবে, বা কন্টেম্পোরারি যে আদার লুক্রেটিভ জব এক্সামগুলো হচ্ছে, ধরুন আপনি পেট্রো বাংলার মাধ্যমে যে রিক্রুটমেন্ট টেস্টগুলো হচ্ছে, বা আপনার এনএসআই পদের সার্কুলার হয়ে গেছে, বা আপনার দুদকে সার্কুলার হয়েছে, বা বিসিকে সার্কুলার হয়েছে, তো এইরকম গভর্নমেন্টের যে বিভিন্ন ইনস্টিটিউট আছে, কর্পোরেশন আছে, হ্যাঁ, অথরিটি আছে, বেবজা বা বেজা, তো এই সংক্রান্ত পরীক্ষাগুলোর জন্য দেখবেন এই বিষয়গুলো কমন, ঠিক আছে? তাহলে ফার্স্টে আমরা যেটা বলছি কমন টপিকের মধ্যে প্রথমে আছে হচ্ছে বেসিক গ্রামার, অর্থাৎ ইংরেজির বেসিক গ্রামারের মধ্যে কোন টপিকগুলো আছে যেগুলো আসলে সব পরীক্ষায় আসে। ফার্স্ট অফ অল পিওএস মানে হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রেপোজিশন, হ্যাঁ, কনজাংশন, এই সংক্রান্ত অর্থাৎ আমাদের পার্টস অফ স্পিচ সংক্রান্ত যে বেসিক আইডিয়াগুলা, এদের যে বিভিন্ন প্রকারভেদগুলো, এগুলোকে আইডেন্টিফিকেশন মানে এগুলোর আইডেন্টিফিকেশনগুলা, এগুলো কিন্তু সকল ধরনের জব এক্সামে আসতেছে। আফটার দ্যাট আমরা যদি বেসিক গ্রামারের আরো কিছু কন্টেন্ট নিয়ে কথা বলি, স্পেশাল কন্টেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, একটা বাক্যের ভার্ব এবং সাবজেক্টটা তারা কি কোহেরেন্সে আছে কিনা, এরা কি একে অপরের সাথে অ্যাগ্রি করছে কিনা, এই সংক্রান্ত সমস্যাগুলো, অর্থাৎ ভার্ব যদি সাবজেক্ট যদি আপনার সিঙ্গুলার হয় আপনি কি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করছেন কিনা, প্লুরালের ক্ষেত্রে প্লুরাল করছেন কিনা, বা কিছু স্পেশাল কেস আছে সেগুলোর ক্ষেত্রে আপনার সাবজেক্ট এবং ভার্বের ব্যবহারটা সঠিক হচ্ছে কিনা, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস এবং হচ্ছে কন্ডিশনাল, এগুলো কিন্তু যে কোনো পরীক্ষা মানে রিগার্ডলেস অফ দ্য এক্সাম টেকার অ্যান্ড রিগার্ডলেস অফ দ্য এক্সাম দ্যাট ইউ আর পার্টিসিপেটিং, এই কন্টেন্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতেছে। ভয়েস ন্যারেশন, ব্যাংকের পরীক্ষাও দেখা যায়, আগে এটা আজকে থেকে 5-7 বছর আগে ব্যাংকের পরীক্ষায় আমরা ভয়েস ন্যারেশন এত আসতে দেখিনি, এখন বিসিএস এর মতো ব্যাংকের পরীক্ষাতেও ভয়েস ন্যারেশন থেকে প্রতিনিয়ত প্রশ্ন থাকতেছে। এরপর আছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে কি, এখানে আপনাকে প্রথমে যে বিভিন্ন ধরনের সেন্টেন্সের যে গঠনগত প্রকারভেদ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, তারপর অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগ্রিমেন্ট, ইন্টারোগেটিভ, তারপর এগ্রিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু ট্রান্সফরমেশন থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে। এরপর আছে রিডান্ডেন্সি, এটা আসলে ভাষাগত দক্ষতার একটা অংশ। ধরুন একটা বাক্যে আপনি বললেন মাই স্যালারি ইজ নট সাফিসিয়েন্ট এনাফ, সাফিসিয়েন্ট মানেও যথেষ্ট বা পর্যাপ্ত, এনাফ মানেও যথেষ্ট বা পর্যাপ্ত, একই বাক্যে দুটো একই অর্থ প্রকাশক শব্দের ব্যবহারটাকে বলা হয় রিডান্ডেন্সি। এই ধরনের বিভিন্ন ভাষাগত প্রয়োগ থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এরপর আমরা যদি বলি প্যারালেলিজম, গ্রামারের বিভিন্ন একটা বাক্যে একই টাইপের বক্তব্য গ্রামারের একই গঠন মেনে মেনে ব্যবহার হয়, এই নিয়মগুলোকে বলা হয় প্যারালেলিজম। বেসিক গ্রামারে এটা আসলে শেষ ভাগে পড়ার মতো বিষয়, এগুলো থেকে কিন্তু আমরা মোটামুটি বিসিএস ব্যাংক সকল ধরনের জব এক্সামে প্রশ্নগুলো আসতে দেখছি। এরপর ভোকাবুলারি, ভোকাবুলারি থেকে কিন্তু বিসিএস ব্যাংক উভয় জায়গায় আমাদের প্রবলেম আসবেই। দেখুন কিছুক্ষণ পরে দেখবেন আমরা ইংলিশ রিটেন পার্ট নিয়ে কথা বলবো। যখন আমরা রিটেন পার্ট নিয়ে কথা বলবো আপনাকে প্রথমত হচ্ছে একটা সার্থক ইংরেজি বাক্য লেখার সক্ষমতা অর্জন করতে হবে। আফটার দ্যাট আপনাকে যে বিষয় লিখতে বলা হয়েছে সেই বিষয়ে ফোকাসড থেকে অর্থাৎ রেলেভেন্ট বা প্রাসঙ্গিক লেখা লিখতে হবে, তথ্য সমৃদ্ধ। তাহলে দুটো জিনিস, এখন সঠিক ইংরেজি বাক্য গঠন করার স্কিল আপনার তখনই ডেভেলপ হবে যখন আপনার ইংরেজির বেসিক গ্রামার সম্পর্কে ধারণা থাকবে এবং আপনার ভোকাবুলারি বা শব্দ ভান্ডারটা সমৃদ্ধ থাকবে। তো সেই
এই জন্য এই প্রিপারেশনগুলো, এই কন্টেন্টগুলো কিন্তু যদিও আমরা প্রিলির পার্টে দেখাচ্ছি, বাট এই অংশগুলোকে স্কিপ করে কখনো কিন্তু আমরা দিন শেষে জবটা পাবো না। কারণ রিটেন এক্সামের জন্য বা যে কোনো পরীক্ষার রিটেনের ক্ষেত্রে কিন্তু ইংলিশটাই হচ্ছে মেইন গেম চেঞ্জার। সো সেই গেম চেঞ্জার সাবজেক্টে ভালো করার জন্য আপনাকে কিন্তু এই বেসিক গ্রামার এবং ভোকাবুলারির উপর দখল রাখতেই হবে। এই ভোকাবুলারি নিয়ে কি কি টাইপের কোয়েশ্চেন হয়? ভোকাবুলারি নিয়ে সিনোনিম বা সমার্থক শব্দের মতো কোয়েশ্চেন হয়, অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ নিয়ে প্রশ্ন হয়, অ্যানালজি বা শব্দ জোড়, একজোড়া শব্দ তাদের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান, এই সংক্রান্ত কিছু প্রশ্ন আসে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও আসে। একটা বাক্যে একাধিক গ্যাপ থাকে, বাক্যের অর্থটাকে বিবেচনা করে আপনাকে অপশন থেকে সব থেকে পারফেক্ট ম্যাচ যে বিকল্পটা বা অপশনটা আছে সেটা আপনাকে বসাতে হবে। এই ভোকাবুলারিটা কিন্তু আপনার সব জব এক্সামে লাগবে, প্রিলি রিটেন উভয় জায়গার জন্য। ঠিক আছে, এই অংশটাকে আমি সবসময় বলি চাকরির প্রিপারেশনের বারমুডা ট্রায়াঙ্গেল। সো আপনাদের সুবিধার্থে বলছি, যারা এই ভিডিওটাই আমাদের প্রথম ভিডিও হিসেবে দেখছেন, আপনি ইতোমধ্যে আমি যে তিনটা আমাদের প্ল্যাটফর্মের কথা বলেছি, আমাদের গেম চেঞ্জার ইউটিউব চ্যানেল, আমাদের গেম চেঞ্জার ক্লাব, আমাদের একটা পাবলিক ফেসবুক গ্রুপ, এবং আমাদের গেম চেঞ্জার একই সাথে কোনো স্পেস ছাড়া আমাদের যে ফেসবুক পেজটা আছে, এই তিনটি জায়গাতে গেলেই কিন্তু আপনি আমাদের এই ভোকাবুলারি পার্টের প্রিপারেশনটা কিভাবে নিতে হবে, আপনি কোথা থেকে পড়বেন, কতগুলো পড়বেন, কিভাবে পড়বেন এবং কিভাবে মনে রাখবেন, আমি ব্যক্তিগতভাবে আমার সফলতার গল্প বা আমার বিভিন্ন সময় পড়ানোর অভিজ্ঞতার গল্পের একটা সন্নিবেশ ঘটিয়ে একটা ভিডিও কিন্তু আপলোড করে রেখেছি। সেখানে আপনার ভোকাবুলারি একদম ইনস অ্যান্ড আউট কিন্তু আপনারা একটা আইডিয়া পাবেন। সো ইউ ক্যান চেক দ্যাট পার্টিকুলার ভিডিও অলসো। আমরা আমাদের এখানেও কমেন্ট বক্সে কিন্তু আমরা সেই ভিডিওটার লিঙ্কটা আমরা ড্রপ করে দিচ্ছি, আপনারা আমাদের কমেন্ট বক্সটা চেক করতে পারেন। এনিওয়েজ, তো তাহলে এরপর গেল আমাদের ভোকাবুলারি। এরপর আছে আমাদের আদার মেমোরাইজিং আইটেম। জব এক্সামের ইংলিশ পার্টে ওয়েদার ইউ লাইক ইট অর নট কিছু প্রশ্ন হয় যেগুলো কমপ্লিটলি মেমোরাইজিং আইটেম, অর্থাৎ আপনি সেটা মুখস্থ করেছেন কিনা, আপনার ব্রেনে আছে কিনা, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। অর্থাৎ আপনার যদি মুখস্থ না থাকে, এটাকে আন্দাজে দাগানোর কোনো সুযোগ আপনার নেই, সেক্ষেত্রে আপনি নেগেটিভ মার্কস ক্যারি করবেন। ঠিক আছে, সেই পার্টগুলোর মধ্যে কি আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস বা বিভিন্ন ফ্রেজাল ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে ইংলিশে এক কথায় প্রকাশ, এরপর আছে বিভিন্ন ইডিয়মস, তারপর আছে বেশ গুরুত্বপূর্ণ কিছু স্পেলিং, ইংরেজি ভাষায় কিছু কমন স্পেলিং আছে যে স্পেলিংগুলো এরর হয়, ভুলভাবে ব্যবহার করি আমরা। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কমপ্লিটলি মেমোরাইজিং আইটেম আপনার। তো এগুলো কিন্তু যে কোনো পরীক্ষা নির্বিশেষে কিন্তু এই টপিকগুলো কিন্তু আসতেছে। তাহলে আপনি যদি একজন নতুন জব প্রত্যাশী হন, ইংলিশ পার্টের আপনার প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে আপনি শুরু করেন, তাহলে সবার আগে যে কোনো পীরের দরবারে যাওয়ার আগে আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে এই কন্টেন্টগুলোকে নিজের আয়ত্তে নিয়ে আসা। ঠিক আছে, জোকস অ্যাপার্ট, এই পার্টগুলো দিয়ে আপনাকে প্রিপারেশনটা নেওয়া শুরু করতে হবে। কোনো কোচিং প্রথমত আপনার জন্য কোনোভাবে ম্যান্ডেটরি না। ফার্স্ট থিং, ইউ নিড টু মেক শিওর, অথবা আপনার সেই আইডিয়াটাকে আনতে হবে যে ওয়েদার ইউ আর কেপেবল টু আন্ডারস্ট্যান্ড অল দিস টপিকস, অল দিস কন্টেন্টস। ঠিক আছে, সেটা যদি আপনি নিজে নিজে আয়ত্তে আনতে পারেন, দ্যাটস গ্রেট। সেই ক্ষেত্রে আপনি নিজেকে এক্সাম ফ্রেন্ডলি ভাবে গড়ে তুললেই কিন্তু আপনি যে কোনো পরীক্ষায় টেকার সক্ষমতা অর্জন করবেন। আর যদি সেটা না হয়, সেক্ষেত্রে ইউ নো ওয়্যার টু গো, অ্যান্ড আপনি কোন মেন্টরকে ফলো করবেন, এগুলো বোঝার মতো স্মার্টনেস কিন্তু অবশ্যই আপনাদের আছে। ঠিক আছে, এনিওয়েজ, এরপর যদি আমরা যাই, এতক্ষণ আমরা দেখলাম কমন টপিক। এখন যদি আমরা বলি only BCS, sir, tell me about only BCS related contents, because I am only concerned about BCS. আমি অন্য ব্যাংকের এক্সাম দিব না, বা আমি আদার এক্সামস নিয়ে কনসার্ন না, ইদার আমার BCS হবে আর আমি জবই করব না, এরকম যাদের পার্সপেক্টিভ, সেই ক্ষেত্রে শুধু BCS এর কথা যদি বলি, প্রিলিমিনারি অংশে প্রথমত একটা এক্সক্লুসিভ পার্ট আছে, বলেছি টোটালি এক্সক্লুসিভ। কোন জিনিসটা? লিটারেচার। সাধারণত ব্যাংক এবং অন্যান্য জব এক্সামে ইংরেজি সাহিত্য অংশ থেকে প্রশ্ন করা হয় না। ইংরেজি সাহিত্য অংশটা BCS এর জন্য কমপ্লিটলি এক্সক্লুসিভ, এবং এই অংশে প্রায় 15 নাম্বার বরাদ্দ করা আছে। যদিও বিগত 2-3টা BCS আমরা দেখেছি এখান থেকে 15টা কোয়েশ্চেন হয় নাই, 10টা 11টা এরকম প্রশ্ন হচ্ছে। অর্থাৎ ইংরেজি যে গ্রামার পার্ট থেকে, গ্রামার বা ভোক্যাব, এই অংশটায় 20-এর বদলে 23-24 প্রশ্ন আসতে দেখা গিয়েছে BCS এর ক্ষেত্রে। তাহলে শুধু BCS এর জন্য আমাদের একটা এক্সক্লুসিভ পার্ট হচ্ছে লিটারেচার বা সাহিত্য। তবে
সেই ক্ষেত্রেও এখানে কিন্তু যারা স্মার্ট তাদের জন্য এই 15-র মধ্যে 8, 9 বা 10 নাম্বার পাওয়া খুবই ইজি। আমি যদি বলি 9 থেকে 10, 11 নাম্বার তোলা খুবই ইজি। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, বাজারে প্রচলিত আমি বই নিয়ে আপনাদের রেফারেন্স যে মানে কোন কোন বইগুলো পড়তে হবে আপনাদের সেই সম্পর্কে আইডিয়া আছে কিনা সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবং যদি আপনারা বিভিন্ন সাবজেক্টের রিসোর্সগুলো সম্পর্কে কোনো ভিডিও চান সেটা আমাদের জানাতে পারেন। আপনাদের কমেন্ট বা আপনাদের অপিনিয়নের উপর বেস করে কিন্তু আমরা পরবর্তীতে আবার নতুন ভিডিও আপলোড করব, ঠিক আছে? তো আপনারা যদি বিভিন্ন বুকস সম্পর্কে আইডিয়া চান সেক্ষেত্রে আমি একদম অনেস্ট একটা ভিডিও তাহলে আমি সেক্ষেত্রে আপলোড করবো। আপনারা যদি না চান সেক্ষেত্রে তো ভাই কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এনিওয়েজ, তাহলে সেই ক্ষেত্রে যেহেতু লিটারেচারের কথা আমরা বলেই ফেলেছি, লিটারেচারে আপনি যে বই থেকেই পড়েন চেষ্টা করবেন সবচেয়ে ছোট একটা বই পড়তে। এবং সেই ক্ষেত্রে সবার আগে লিটারারি যে বিভিন্ন পিরিয়ডগুলো আছে, যুগ বিভাগগুলো, এই যুগ বিভাগগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসে। রিনাউন্ড অথর্স অফ পার্টিকুলার পিরিয়ডস, অর্থাৎ আমরা যদি বলি 10 থেকে 12 জন রিনাউন্ড অথর আছে বা 15 জনের মধ্যে যদি বলি এদের সম্পর্কে সব থেকে বেশি প্রশ্ন আসে। এবং কোন অথর বা মানে কোন সাহিত্যিক কোন যুগের ছিলেন এভাবে নিয়ে প্রশ্ন আসে। নিচের কে ভিক্টোরিয়ান পিরিয়ডের লেখক ছিলেন, বা অমুক আর্টিস্ট ম্যাথিউ আর্নল্ড উনি কোন যুগের লেখক ছিলেন, এরকম প্রশ্ন আসে, ঠিক আছে? এরপর হচ্ছে রোমান্টিক পিরিয়ড। বিভিন্ন পিরিয়ডের মধ্যে রোমান্টিক পিরিয়ডটা খুব সিরিয়াস লেভেলে গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতিনিয়ত প্রশ্ন আসতে দেখি আমরা, সব থেকে বেশি মানে 2-3 নাম্বার দেখা যায় রোমান্টিক পিরিয়ড থেকে কমন পড়ে। এরপর আছে বিভিন্ন লেখকের জাতীয়তা। অধিকাংশ লেখকই দেখবেন হয়তো ব্রিটিশ, কিছু লেখক আছেন যারা আমেরিকান বা আইরিশ বা 2-1 আছেন রাশিয়ান, এদের সম্পর্কে প্রশ্ন আসে যে নিচের কে একজন আইরিশ লেখক, নিচের কে একজন আমেরিকান লেখক। এরপর আছে বিভিন্ন কোটেশন এবং ক্যারেক্টার্স, অর্থাৎ বিভিন্ন সাহিত্যকর্মের বিখ্যাত বিখ্যাত কিছু কোটেশন আছে, কিছু উক্তি আছে। ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, দেখবেন জুলিয়াস সিজারের মধ্যে দেখবেন এই কথাটা বলা হচ্ছে, ঠিক আছে? এরকম বিখ্যাত কিছু কোটেশন আছে, কিছু ক্যারেক্টার আছে। হ্যাঁ, ধরুন বলা হলো, আপনাকে বলা হলো যে শাইলক এটা মানে কোন শেক্সপিয়ারের কোন রাইটারের ক্যারেক্টার, হ্যাঁ, তার কোন লিটারারি পিসের ক্যারেক্টার। তারপর হচ্ছে বিভিন্ন যেটা বলেছি লিটারারি টার্মস, বিভিন্ন সাহিত্যিক টার্মস আছে, কোনটা সিমিলি, কোনটা মেটাফোর, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার হচ্ছে কি কোনটা এরকম বিভিন্ন ধরনের লিটারারি টার্মস আছে, আপনারা দেখবেন এই টার্মসগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, এর পাশাপাশি রাইটিং এর যে বিভিন্ন জনার আছে, একটা রাইটিং পিস দিয়ে দিল, বললো নিচের কোনটা একটা পোয়েম বা নিচের কোনটা একটা নোভেল, অর্থাৎ বাংলার জন্য যেরকম আসে সেরকম করে কিন্তু এই পার্টগুলো যদি আগে আপনারা নিশ্চিত করেন সেক্ষেত্রে কিন্তু বিসিএস এর ওই 15 মার্কের লিটারেচার অ্যাটলিস্ট 8-9 আপনি হেসে খেলে পাবেন, ঠিক আছে? আফটার দ্যাট আমরা যদি গ্রামার অংশে, তাহলে আপনি বলতে পারেন যে স্যার গ্রামার অংশে কি তাহলে কোনো পার্থক্য নেই বিসিএস বা ব্যাংকের মধ্যে? আসলে আছে। যেটা হয় বিসিএস এর গ্রামারটা মূলত কিছুটা কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেন দিয়ে সমৃদ্ধ। কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেন বলতে আমি কি বোঝাচ্ছি? বিসিএস এর কোয়েশ্চেনে আসে যে মিট নিচের কোনটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত ব্যাংকের প্রশ্নে আমরা এই ট্রেন্ডের কোয়েশ্চেনগুলো আমরা কম পাই বা অনেকাংশে পাই না। বা বিসিএস এর যেমন খুব কমন একটা প্রশ্ন, একটা বাক্য দিয়ে বলে দিবে, একটা ক্লজ বা ফ্রেজের আইডেন্টিফিকেশন আসে, যে একটা বাক্যের মধ্যে একটা নির্দিষ্ট ক্লজ আন্ডারলাইন করে দিল, একটা ফ্রেজ আন্ডারলাইন করে দিল, দিয়ে বলবে এটা কোন ফ্রেজ, এটা কি নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ না প্রিপোজিশনাল ফ্রেজ, এরকম প্রশ্ন আসে। এগুলোকে আমি বলি কোয়ান্টিটেটিভ কোয়েশ্চেন। অর্থাৎ বিসিএস এর গ্রামারটা ইটস মোর অফ কি বলবো একটু কোয়ান্টিটেটিভ কোয়ালিটির, মানে সরি কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স এর কোয়েশ্চেন গুলো বিসিএস এ বেশি আসে। বাট ব্যাংকের ক্ষেত্রে এখানে আমরা একটু গুণগত মান সম্পন্ন প্রশ্ন একটু বেশি দেখি, কোয়ালিটেটিভ কোয়েশ্চেন দেখি, এটা ক্লিয়ার করছি। তাহলে এই যে পার্টগুলো বললাম এটা আসলে বিসিএস এর প্রিলিমিনারি অংশের ভিন্নতা, যেটা ব্যাংকের সাথে আসলে একত্রে কোইনসাইড করে না। এখন তাহলে ব্যাংকের ক্ষেত্রে অনলি ব্যাংকের জন্য তাহলে গ্রামারে কি ভ্যারিয়েশন আছে বা একান্ত কোনো ভিন্ন কোনো প্রবলেম আছে কিনা? ব্যাংকের প্রশ্নগুলো মূলত একটু কোয়ালিটেটিভ। ব্যাংকের প্রশ্নগুলো আসলে ভাষা বা যোগাযোগ দক্ষতার উপর বেশি হয়। আমি যদি একটা উদাহরণ দিই, বিসিএস এর প্রশ্নগুলোর অধিকাংশ ইনস্ট্রাকশন হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু ব্যাংকের প্রশ্ন যখন অনেক মানসম্মত হয় তখন দেখা যায় কোয়েশ্চেন ইনস্ট্রাকশন থাকে চুজ দ্য বেস্ট পসিবল অ্যান্সার, বা ইনস্ট্রাকশন এটা দেয়া না থাকলেও আপনাকে এটা ভেবে নিতে হবে। একাধিক অপশন গ্রামাটিক্যালি কারেক্ট থাকতে পারে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে অপশনটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের প্র্যাকটিসিং ম্যাটেরিয়াল কি বা মানদণ্ড কোনটা হতে পারে প্রশ্নের ক্যাটাগরির, সেই ক্ষেত্রে আমরা যদি বলি আইবি এর বিবিএ বা আইবি এর এমবিএ অ্যাডমিশন কোয়েশ্চেনের যে স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশের প্রেক্ষিতে, এই ঢাকা ইউনিভার্সিটির আইবি এর বিবিএ এবং এমবিএ অ্যাডমিশনের যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখবেন এগুলোকে বেঞ্চমার্ক মানতে পারেন।
এরা আবার বেঞ্চমার্ক ধরে ধরেন অফিসিয়াল মানে জিম্যাট বা হচ্ছে জিআরই এই এক্সামগুলোর কি বলবো যে বিষয়গুলোকে, স্যাট বা টফেলের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে। তো সেই একই রকম ভাবে এইটা হচ্ছে ব্যাংকের প্রশ্ন যখন অনেক মানসম্মত হয়, এটা হচ্ছে মূলত পার্থক্যটা দেখা যায়। এবং ব্যাংকের কোয়েশ্চেনের মধ্যে যেটা বললাম যে কোয়ালিটেটিভ কনটেক্সটে প্রশ্নগুলো আমাদের একটু বেশি থাকে। এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকের পরীক্ষার সময় আমরা দেখি ওয়েব বেসড, অর্থাৎ ইন্ডিয়ান বা বিভিন্ন ফরেন যে বিভিন্ন ওয়েবসাইট আছে, এই সকল ওয়েবসাইটে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নগুলো দেয়া থাকে, ওই প্রশ্নগুলো থেকে মাঝে মাঝে কিন্তু হুবহু টপিক কিন্তু এখানে কমন পড়ে। এটা বিসিএস এও এখন পড়ে, ঠিক আছে? সো আপনাকে এইভাবে প্রিপারেশনটা আর কি করতে হবে, আপনাকে এক্সপ্যান্ড করতে হবে। ওকে, সো আশা করছি প্রিলিমিনারি সংক্রান্ত একটা বেসিক আইডিয়া কিন্তু আপনারা পেয়ে গিয়েছেন। ওকে, নাও লেটস অ্যাড্রেস দ্য মেইন, কি বলবো আসলে মেইন কালপ্রিট বলতে পারি, বা যেটা বলেছি গেম চেঞ্জার। হ্যাঁ, যে ইংলিশ রিটেন পার্ট নিয়ে এখন আসেন কথা বলি। ইংলিশ রিটেন পার্টকে আমরা বলতে পারি দ্য গেম চেঞ্জার। মেইন গেমটা কিন্তু চেঞ্জ করে দিবে ইংলিশ রিটেন পার্টটা। দেখেন, ব্যাংকের পরীক্ষায় লিখিত অংশে টোটাল মার্কস হচ্ছে 200। আপনাকে 2 ঘন্টা মেয়াদি একটা পরীক্ষা দিতে হয়। 2 ঘন্টা মেয়াদি একটা পরীক্ষা হয়, যে পরীক্ষায় মোট মার্কস থাকে 200। যেমনটা আমি বললাম 2024 সালের এই শেষ ভাগে যে সিলেবাসটা আছে বর্তমানে মোরলেস, এখানে এই 200 নাম্বারের পরীক্ষার মধ্যে মোটামুটি ম্যাথে 25 থেকে 30 থাকতেছে ম্যাথ অংশে, জেনারেল নলেজ অংশে শর্ট কোয়েশ্চেনে থাকতেছে 30, এবং বাংলায় একটা ফোকাস রাইটিং এ কখনো 30 কখনো 35 এরকম থাকতে দেখা যাচ্ছে। তার মানে মোরলেস 90 মার্ক আছে ইংলিশ অংশ ব্যতীত। বাকি 110 200-র মধ্যে, অর্থাৎ 55% কিন্তু কমপ্লিটলি সরাসরি ইংলিশের সাথে জড়িত, মানে রিলেটেড। তার মানে হচ্ছে ব্যাংকের জবটা আপনি পাওয়ার ক্ষেত্রে ইংলিশটাই কিন্তু, যেটা বলেছে আপনার মেইন গেম চেঞ্জার। বিসিএস এর ক্ষেত্রে অবস্থাটা কি? বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আপনারা যারা কোয়ালিফাই করবেন, আউট অফ 900 মানে আপনাদের 900 নাম্বারের লিখিত পরীক্ষা অবতীর্ণ হতে হয়, 6 দিন 7 দিন পরীক্ষা দিতে হয় আপনাদের। এই 900-র মধ্যে 200 নাম্বার হচ্ছে ইংলিশের পরীক্ষা, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় প্রথম পরীক্ষাটা হয় ইংলিশের। একটা মজার ব্যাপার আছে, একটা ঐতিহ্যগত ব্যাপার আছে, সেটা হচ্ছে ইংলিশ পরীক্ষার পরের দিন সেকেন্ড যে পরীক্ষাটা থাকে, ইংলিশ পরীক্ষায় যারা পার্টিসিপেট করে, দেখা যায় পরের দিনের পরীক্ষায় অনেক প্রার্থী আর পার্টিসিপেটই করে না। কেন করে না? কারণ তাদের ইংলিশ পরীক্ষাটা আশানুরূপ হয় না, এবং তারা জানে দিন শেষে সে যে উদ্দেশ্যে পরীক্ষাটা দিচ্ছে সেটা কি একজন ক্যাডার হওয়া, ক্যাডার অফিসার হওয়া। সেই ক্যাডার অফিসার হওয়াটা আসলে সম্পূর্ণভাবে না হলেও অধিকাংশ মানে অনেকাংশে নির্ভর করে ইংলিশ পার্টে তার পারফরমেন্সের উপর। হয়তো শতকরা হিসাবে 55%-এর কাছে 22.5% অত্যন্ত নগণ্য, কিন্তু এখানে একটা কিন্তু আছে। বাট সেই কিন্তুটা হচ্ছে এই 900-র মধ্যে অন্যান্য যে বিষয়গুলো, স্পেশালি সাবজেক্টস লাইক বাংলা, বাংলাদেশ অ্যাফেয়ার্স বা বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, এই বিষয়গুলোতে আসলে প্রার্থীদের মধ্যে নাম্বারের আকাশ পাতাল ব্যবধান কিন্তু হয় না। মূলত প্রার্থীরা কে ক্যাডার পাবে কে ক্যাডার পাবে না, এই পার্থক্যটা মূলত তৈরি হয়ে যায় দুটো সাবজেক্টের উপর। প্রথমত হচ্ছে তার ইংলিশ পারফরমেন্স আপনি যত ভালো করবেন তত আপনি আপনার প্রতিযোগী প্রার্থীদের থেকে এগিয়ে থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব পায়। দ্বিতীয় কোনটা গুরুত্ব পায় এটা আমাদের আরেকটা পর্বে বলবো আমরা, ঠিক আছে? তো এই জন্য এই বাট কথাটার মানে কিন্তু হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন। এইটা হচ্ছে মার্কস। এখন এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কমন টপিকের মধ্যে আমরা মোটামুটি সবকিছুই পেয়ে যাই এই বিসিএস এবং ব্যাংকের মধ্যে। এই ট্রান্সলেশন বিসিএস আসবে, ব্যাংকেও আসবে। E2B মানে হচ্ছে ইংলিশ টু বেঙ্গলি, ইংরেজি থেকে বাংলা। B2E মানে হচ্ছে বাংলার থেকে ইংরেজি, বাংলা টু ইংলিশ। উভয়টাই কিন্তু ব্যাংকেও আসে, বিসিএসও আসে। বিসিএস এ দুটো থাকে 50, ব্যাংকের মধ্যে দেখা যায় বিসিএস এ কিন্তু আরো বেশি থাকে, কারণ বাংলা পরীক্ষার মধ্যে দেখা যায় ট্রান্সলেশন থাকে। আবার ব্যাংকের মধ্যেও থাকতেছে, কোনো পরীক্ষায় 20, কোনো পরীক্ষায় 40। ট্রান্সলেশন সব থেকে বেশি ফোবিয়া থাকে আমাদের দেশে জব প্রার্থীদের এই অংশটা নিয়ে। ট্রান্সলেশনের ভয়, আমি সবসময় বলি যে ট্রান্সলেশন আসলে মনের ভয়, ভাঙলেই জয়। তো এই টাইটেলে আপনারা দেখবেন আমাদের গেম চেঞ্জারের যে 3টা মিডিয়া বলেছি, ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ গেম চেঞ্জার ক্লাব, 3টা জায়গাতেই দেখবেন ট্রান্সলেশন নিয়ে অতি সম্প্রতি একটা লাইভ ক্লাস নিয়েছিলাম, এবং সেই ভিডিওটাও কিন্তু আপলোড করা আছে। সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের ক্লাস কোয়ালিটি। বা বাদ দেন, আমাদের তো বিভিন্ন দেখা যায় অনেক সময় কমার্শিয়াল, আমাদের অনেক সময় অনেক গোলস থাকে, মানে পারপাস থাকে,
ওগুলো বাদ দিয়েও আপনি একজন জব প্রত্যাশী হিসেবে ট্রান্সলেশন অংশটাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেই আইডিয়া কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের ওই ভিডিওটা দেখলে। আমরা এইটার আমাদের কমেন্ট বক্সে আমরা সেই লিঙ্কটা আমরা আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আর ইউটিউব চ্যানেলে থেকে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আমাদের চ্যানেলটা আপনি দেখলেই কিন্তু অটোমেটিক এটা পেয়ে যাচ্ছেন। সো সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অবশ্যই আপনার জন্য কিন্তু হেল্পফুল হবে, রাইট? আচ্ছা, এরপর কি আছে? ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং বলতে আমি বোঝাচ্ছি কোনো টপিকের এসে রাইটিং আর কি। হ্যাঁ, এটা ব্যাংকেও আসতেছে, বিসিএসও আসতেছে। ব্যাংকের পরীক্ষায় 35 নাম্বার থাকে সাধারণত একটা ফোকাস রাইটিং এ, বিসিএস পরীক্ষায় থাকে 50। তো গুরুত্ব কিন্তু দুইটার সিমিলার, একটা সিগনিফিক্যান্ট মার্ক কিন্তু ফোকাস রাইটিং অংশটা ক্যারি করতেছে। এরপর আছে আমাদের রিডিং কম্প্রিহেনশন, যেটাকে আমরা বলি প্যাসেজ। প্যাসেজ থেকে প্রশ্নের উত্তর দেয়া। বিসিএস লিখিত পরীক্ষায় 200 মার্কের প্রশ্নের মধ্যে দুইটা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি। এই পার্ট এর মধ্যে মূলত একটা প্যাসেজ থাকে। এই প্যাসেজ থেকে বিভিন্ন প্রশ্ন করা হয় 100 মার্কসের। তার মধ্যে প্রশ্নের উত্তর দেওয়াতে থাকে 30 সরাসরি, এবং ব্যাংকের পরীক্ষায় প্রশ্নের উত্তর দেওয়াতে থাকে 20। সো বুঝতেই পারতেছেন কতটুকু গুরুত্বপূর্ণ। এরপর আমরা রেখেছি সামারি বা প্রেইসি। বিসিএস পরীক্ষাও সামারি আসতেছে, ব্যাংকের কোনো কোনো পরীক্ষায় সামারি আসতেছে, প্রেইসি আসতেছে। এর আসলে যমজ ভাই, দুইজন যমজ ভাই, একই মায়ের পেটে দুই যমজ ভাই, সামান্য কিছু পার্থক্য, বাট বাকি সবকিছু কিন্তু সেম। তাহলে এই যে মূল টপিকগুলো রিটার্নের ক্ষেত্রে আমরা প্রায় সব টপিকই কিন্তু কমন টপিকে পেয়ে গিয়েছি। পার্থক্যের জায়গাগুলো কি? আর একটা জিনিস বলি, রিডিং কম্প্রিহেনশন বা একটা প্যাসেজের কিভাবে উত্তর করতে হয় আইডিয়ালি, সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের জন্য ইতোমধ্যে আমরা রেডি করেছি। প্লিজ আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। সেটার লিঙ্ক আমরা একটা কমেন্টের মধ্যে আমরা আমাদের এই 3-4টা লিঙ্ক কিন্তু আমরা আপনাদের জন্য দিয়ে দিব। ভোকাবুলারির লিঙ্ক, এবং হচ্ছে আমাদের ট্রান্সলেশন কিভাবে করবেন আপনি, রিডিং কম্প্রিহেনশনকে আমি সবসময় বলি ডার্ক হর্স, এটারটা আপনারা পেয়ে যাবেন। তো ইতোমধ্যে কিন্তু 3টা গ্রামাটিক্যাল আইটেমের কথা আমি অলরেডি বলে ফেলেছি, সরি গ্রামার এবং রিটার্ন সংক্রান্ত। সামারি বা প্রেইসি, তাহলে এগুলো হচ্ছে কমন। তার মানে আপনি যখন পড়বেন, এই টপিক যখন পড়তেছেন, ব্যাংক বিসিএস দুটার জন্যই কিন্তু আপনার পড়া হচ্ছে। ঠিক আছে, আমি বিসিএস এর জন্য সামারি পড়বো, ব্যাংকের জন্য বোধহয় ভাই সামারি আলাদা, এটা ভাবনাটাই হচ্ছে ভুল, সম্পূর্ণ রকমের একটা ভুল ধারণা। ওকে, আফটার দ্যাট তাহলে পার্থক্যটা কি? অনলি বিসিএস এর কথা যদি আমরা বলি, বিসিএস এর লিখিত ইংলিশের মধ্যে পার্থক্যের জায়গাটা হচ্ছে কিছু গ্রামার বেসড আইটেম থাকে বিসিএস এর ওই 200 নম্বরের লিখিততে। 200 নম্বরের লিখিততে পার্ট এ, অর্থাৎ যে রিডিং কম্প্রিহেনশনটা আছে, সেই রিডিং কম্প্রিহেনশন থেকে কিছু গ্রামাটিক্যাল আইটেম থাকে। গ্রামাটিক্যাল আইটেমগুলো কি? গ্রামাটিক্যাল আইটেম কিছু সেন্টেন্স ফরমেশন, বাক্য গঠন করতে দেয়, এবং এটা কিন্তু দেখেন ভোকাবুলারির সাথে রিলেটেড। প্যাসেজ থেকে কিছু শব্দ দিয়ে দিবে, শব্দ দিয়ে প্রত্যেকটা শব্দের সাইডে একটা কমান্ড থাকবে। ধরেন একটা শব্দ দিয়ে দিছে সাস্টেইনেবল, সাস্টেইনেবল একটা শব্দ, হয়তো প্যাসেজের মধ্যেই শব্দটা ছিল, দিয়ে এখানে বলে দিছে যে এটা দিয়ে আপনি কি করেন, কম্পারেটিভ একটা বাক্য বানান। কম্পারেটিভ মানে কম্পারেটিভ হচ্ছে ডিগ্রির একটা টপিক, অ্যাডজেক্টিভ পড়ার সময় আপনি পড়বেন, পার্টস অফ স্পিচ পড়ার সময়। এটা 45তম বিসিএস লিখিততে এরকম একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, তার মানে আপনাকে সাস্টেনেবল শব্দটা দিয়ে এটার মিনিং আগে জানতে হবে, তার মানে ভোকাবুলারি আপনার লাগতেছে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে গ্রামার জানতে হচ্ছে, বেসিক গ্রামার। বেসিক গ্রামার জানলেই না আপনি কম্পারেটিভ ফরম্যাটে একটা বাক্য লিখতে পারবেন, বা সিম্পল বা একটা কমপ্লেক্স বাক্য লিখতে বলে একটা কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারবেন। ঠিক আছে, এরকম গ্রামার বেসড আইটেম থাকতেছে। তাহলে সেন্টেন্স ফরমেশন থাকে, কখনো কখনো পার্টস অফ স্পিচ চেঞ্জিং থাকে। হয়তো একটা শব্দ বলে দিল আপনাকে, ধরেন বলে দিল আপনাকে লাইট, লাইট মানে কি আলো, এটা কি ধরেন, এটা ধরেন আপনার হচ্ছে ধরেন লেটস একটা নাউন, বললে এটা ভার্ব লেখেন, হ্যাঁ, বা এটা একটা অ্যাডজেক্টিভ লেখেন। তো এইরকম একটা শব্দ দিয়ে দেয়, সে একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচে থাকে, সেটার বিভিন্ন রূপ কিন্তু পরিবর্তন করতে হয়। এইটা বিসিএস এর পরীক্ষায় আসে। কখনো কোনো কিছু কারেকশন আসে, একটা প্যাসেজ দিয়ে দিল, বললো এই প্যাসেজের মধ্যে যা যা ভুল আছে, গ্রামাটিক্যাল যা যা এরর আছে, এই এররগুলো আপনি ঠিক করেন। তাহলে সেই প্রিলির পড়াটা আপনার এখানে কাজে লাগতেছে। এরপর আসে কিছু পাংচুয়েশন। পাংচুয়েশন হচ্ছে সঠিক জ্যোতি ও বিরাম চিহ্ন, কোথায় কমা হবে, কোথায় ফুল স্টপ হবে, কোথায় সেমিকলন হবে, কোথায় কোলন ড্যাশ হবে, এগুলো বোঝা। এগুলোও কিন্তু অনেকাংশে গ্রামারের সাথে রিলেটেড। বিসিএস বেসড গ্রামার আপনি যখন সেন্টেন্স পড়বেন, আপনি যখন ক্লজ ফ্রেজ পড়বেন, তখন দেখা যাবে ওই ক্লজ ফ্রেজ এগুলো পড়ার সময় কোনটার ক্ষেত্রে কমা দেওয়া বাধ্যতামূলক, কোনটার ক্ষেত্রে বাধ্যতামূলক না, এই ব্যাপারগুলো কিন্তু তখন আপনাকে শেখানো হবে। তো এই জিনিসগুলো হচ্ছে কি বিসিএস এর জন্য আলাদা গ্রামার টপিক, গ্রামারের পরেই কিন্তু রিটেনে কাজে লাগতেছে, নতুন কিন্তু কোনো কিছু না। নতুনের মধ্যে শুধু ডেডিকেটেড রিটেনের জন্য আলাদা কি এডিটোরিয়াল লেটার, অর্থাৎ পত্রিকায় সম্পাদকীয় পাতায় প্রকাশের জন্য একটা চিঠি লিখতে বলা হয়। এটা কিন্তু পূর্ববর্তী সময়ে ব্যাংকের পরীক্ষায় এই জিনিসটা আসতো, এবং এখনো বিভিন্ন বেসরকারি ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টে কিন্তু
এরকম আসে, এডিটোরিয়াল লেটার কিন্তু চলে আসে এখনো। অর্থাৎ এইটা আদতে যদিও আমি আলাদা বর্তমান মান বন্টনের সাপেক্ষে বিসিএস এর মধ্যে ফেলেছি, এটাও আসলে একটা কমন টপিকই বলে আমরা এটাকে সাব্যস্ত করতে পারি। ঠিক আছে, তার মানে রিটেন কিন্তু যা বিসিএস তাই ব্যাংক, এই আইডিয়াটা হচ্ছে কিনা আপনাদের। লাস্ট বাট নট দ্য লিস্ট, অনলি ব্যাংকের জন্য বর্তমান সিলেবাস অনুযায়ী কখনো কখনো ব্যাংকের সব পরীক্ষায় আসে না, যে পরীক্ষার আগে সিলেবাস দেওয়া থাকে আর্গুমেন্ট রাইটিং। এইটা সাধারণত আমরা বিসিএস এ এখন পর্যন্ত দেখিনি। তবে যেহেতু বিসিএস এও প্রশ্নের মান দিন দিন কি হচ্ছে, স্ট্যান্ডার্ডটা কি, প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কিন্তু ডে বাই ডে অনেক আপগ্রেডেড হচ্ছে। তো সেই ক্ষেত্রে ইন দ্য কামিং ডেইজ আমরা যে আর্গুমেন্ট রাইটিং এর মতো টপিক বিসিএস পরীক্ষায় দেখবো না, এটাও মনে হয় আমরা হলফ করে বলতে পারি না। অর্থাৎ রিটেন কিন্তু আদতে, যদিও ব্যাংকের জন্য আলাদা বলেছে, আদতে সব টপিকই কিন্তু যা বিসিএস তাই ব্যাংক। এবং যে প্রার্থী বিসিএস বা ব্যাংক দিবে সে অবশ্যই অন্যান্য জব এক্সামও আপনি দিবেন। তো সেই পরীক্ষায় গিয়েও দেখা যাবে আপনি হয়তো আর্গুমেন্ট পড়লেন না যে বিসিএস এখন আসতেছে না, তো পরবর্তী বিসিএস পরীক্ষা আপনি দেন না দেন, পেট্রো বাংলার অধীনে একটা পরীক্ষা দিতে গেছেন, সেখানে আর্গুমেন্ট রাইটিং চলে আসছে, ব্যাংকের কথা আপনি বাদ দেন, তখন আপনার তো কিছু করার নাই। তার মানে রিটেন প্রিপারেশন মানেই হচ্ছে আপনার একত্রে সমন্বিত প্রিপারেশন।